খাবি না? এই পৃথিবীতে সত্যিকারের বন্ধু হলো মা, যার কাছে মন খুলে কাঁদা যায়, যার কাছে কোনো কিছু বিশ্লেষণ করার আগেই বুঝে নেয়। মায়ের কথায় নিহিলা আরো ভালোভাবে মাকে জড়িয়ে নিল। খাবো একটু পরে, একটু থাকো। রেহনা বেগম কিছু না বলে মেয়ের মাথায় পরম আদরে হাত বুলাতে লাগলেন। সে জানে তার এই মেয়ে মন খারাপ করলেই তাকে কাছে চায়, যেমনটা ছোটবেলা করত। কেউ কিছু বললেই আগে সে মায়ের কোলে এভাবে মুখ গুজে কান্না করত, এরপর কান্না করে হালকা হয়ে সব বলতো। অথচ এইবার এত বড় কষ্ট পেয়েও মেয়ে তার কাছে আসলো না, শুধুমাত্র মা কষ্ট পাবে বলে। সেটা রেহেনা বেগম বুঝতে পেরেছেন। তাই মেয়েটা যখন থেকে বুঝতে শিখেছে একটু একটু, তখন থেকে মায়ের কাছে এসে তার কষ্টগুলো বলে না, কিন্তু আনন্দগুলো ঠিকই সবার আগে মাকে এসে বলবে। রেহনা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মেয়েটা এত বুঝদার, মায়ের কষ্ট হবে ভেবে নিজের কষ্টগুলো আড়ালে ঢেকে রাখে, যাতে তার কষ্টে মা যেন দুঃখ না পায়। নিহিলার চোখ দিয়ে অশ্রু নির্গত হলো। কাঁদবে না করেও তার কান্না চলে আসে। সে বুঝতে পারল এই বাসাতেই তার আর থাকা হবে না। এই বাড়িতে থাকলে প্রতি পদে পদে তার অতীতের স্মৃতিগুলো হানা দেবে, যেটা সে সহ্য করতে পারবে না, যেটার ফলে নিজের জীবনকে সে গুছিয়ে তুলতে পারবে না। রেহানা বেগম মেয়ের চোখের পানি দেখে মেয়ের মুখ তুলে পানিটুকু মুছে দিল। কান্দিস না মা। নিজেকে এমনভাবে তৈরি করবি যাতে কেউ সহজে কাঁদাতে না পারে। এটার মাধ্যমেই মনে হয় আল্লাহ তোর জন্য ভালো কিছু রেখেছে। শুকরিয়া আদায় কর, এই ভেবে যে এমন বদছায়া থেকে আল্লাহ তোরে আগে আগে সরিয়ে দিয়ে সতর্ক করে দিয়েছে। যেটা হয়েছে ভালোর জন্য হয়েছে। মাঝে মাঝে হোঁচট খাওয়া ভালো, জানি অনেক কষ্টকর, কিন্তু এই হোঁচট খেয়েই মানুষ ভালোভাবে বাঁচতে পারে। যেমনটা এই ঘটনার পর তুইও মানুষ চিনতে শিখছিস। ওপরে মানুষ ভালো দেখালেও প্রকৃতপক্ষে ভেতরের মুখোশটা যে ভিন্ন, সেটা তো তুই বুঝতে শিখেছিস। জীবনে চলতে গেলে এমন হাজারো কিছু হবে, কিছু কিছু স্মৃতি মাথা থেকে সরিয়ে দেওয়া উচিত। না হয় জীবন চলা কঠিন। সামনে যে এখনো তোর সম্পূর্ণ জীবন রয়ে গেছে। আমি জানি আমার মেয়ে সব ভুলে জীবনটা গুছিয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে। নিহিলা মাকে আরো গভীর করে জড়িয়ে ধরল। এই মানুষটা তার মন ভালো করার ঔষধ। এত সুন্দর করে কেমনে বোঝাতে পারে সে চায় তার এই মানুষটা কোনোদিনও কষ্ট না পাক, অথচ সেই মানুষটার কপালেই প্রিয় মানুষটা নেই। মা, একটা জিনিস চাইবো, দিবে? আমি যদি তোমার থেকে দূরে গিয়ে থাকতে চাই, দিবে? প্লিজ মা। কি বলছিস মানে? বলতে বলতেই থেমে গেল। কিছু একটা বুঝতে পেরে তার চেহারা মলিন হয়ে গেল। তিনি নিহিলার দিকে তাকাতেই তার কান্নারত চোখ দেখে কিছু বলতে নিতেই নিহিলা থামিয়ে দিল। প্লিজ মা, আজকে বড় বাবাকে এই কথাটাই বলবো। জানি তোমার অনেক কষ্ট হবে। এখানে আমি আমার স্বার্থই চাচ্ছি, কিন্তু দেখো, আমি এই বাড়িতে থাকলে তুমিও ভালো থাকবে না। আমি ভালো থাকলে তুমিও ভালো থাকবে। আমার সাথে তুমি ওতপ্রোতভাবেই তো জড়িয়ে আছো। না, এটা হতে পারে না। দরকার হলে তোর বড় বাবাকে বলে তোকে নিয়ে আমি অনেক দূরে অন্য বাড়িতে উঠবো, তবুও তোকে আমি ছাড়বো না। মা, এত বছর বড় বাবা আমাকে দেখেছে, তোমাকে নিজের বোনের মতো করে আগলে রেখেছেন। উনি তো আমাদের পর ভাবেননি। তবে তুমি যদি অন্য জায়গায় চলে যাও, ওনারই বেশি কষ্ট পাবেন। অন্যজন, অন্যের কষ্টের ফল ওনারা কেন পাবেন? তাহলে হোস্টেলে? হোস্টেলে থাকলে যে কোনো সময় এই বাড়িতে আমার আসতেই হবে, কিন্তু আমি কয়েক বছর একেবারে সব ভুলে নতুনভাবে শুরু করতে আসব। এরকম আসলে আমার কোনো কষ্ট হবে না। তখন কিন্তু ভুলে গিয়ে আবারও কয়েক মাস পরে পরে যদি আসি, তবে আমি আরও ভেঙে পড়ব, ভালো থাকতে পারবো না মা। রেহনা বেগম মেয়ের দিকে তাকালেন। মেয়ের একটা কথাও ভুল মনে হলো না তার। নিজের জন্য কেন মেয়ের জীবনকে বঞ্চিত করবেন, সেটা ভেবেই তিনি মেয়েকে কাছে টেনে নিলেন। বড় বাবা। নিহিলা খেতে খেতে আমান শেখের দিকে তাকিয়ে অনেকক্ষণ যাবৎ নিজের সাথে যুদ্ধ করে ডাক দিল। আমান শেখ নিহিলার কথা শুনে উঠে দাঁড়াতে গিয়েও থেমে গেল। বাকিরাও উৎসুক চোখে নিহিলার দিকে তাকিয়ে আছে, কারণ এ বাড়িতে একটা নিয়ম আছে যে খাওয়ার সময় কোনো কথা বলতে নেই। এটা মূলত নিয়ম না, কিন্তু আমান শেখের খাওয়ার সময় কথা বলা পছন্দ না বিধায় সবাই চুপচাপ খাওয়া শেষ করে। একটু একটা শব্দ হয় না। তাই তো এতক্ষণ নিহিলা নিজের সাথে যুদ্ধ করে প্লেটের ভাতগুলো নাড়াচাড়া করেছে। আর নিহিলা জানে তার কথাটা বলতে হলে এখানেই বলতে হবে, সাহস সঞ্চয় করে, কারণ আমান শেখ খাওয়ার আগে পরপরই রুমে চলে যান। হ্যাঁ বলো। নিহিলা নিজেকে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো।
কি বলতে চাইছো নির্দ্বিধায় বলে ফেলো। আমি যদি এমন কিছু চাই যেটা তোমাদের পছন্দ না, সেটা কি মেনে নিবা? নিহিলার কথায় আমান শেখ হাসল। কিছু বলতে চাইছো নির্দ্বিধায় বলে ফেলো। এতক্ষণ গম্ভীর করে কথা বলছি তাই বলার সাহস পাচ্ছ না তো এবার বলো দেখি। আমি বাইরে গিয়ে পড়তে চাই। নিহিলার কথায় বাকিরা স্তব্ধ হয়ে রইল। আমান শেখ বেশ স্বাভাবিক আছেন, মনে হচ্ছে তিনি আগে থেকেই জানতেন নিহিলা এমন কোনো সিদ্ধান্ত নেবে। কোথায়? তুমি কি পারবে? বাকিরা আমান শেখের দিকে অবিশ্বাস্য নজরে তাকালো। তারা বিশ্বাস করতে পারছে না যে নিহিলা বলল আর আমান শেখ স্বাভাবিকভাবে রাজিও হয়ে যাচ্ছেন। আমি স্কলারশিপ পেলেই যাব, আর আমার মনে হচ্ছে আমি পাবো। এতে খরচ অনেক বেঁচে যাবে, আর আমি পারবোই বাবা। খরচের কথা চিন্তা করিও না, আমি আছি তো। তুমি আমান শেখের অংশ হয়ে এমন কথা মানায় না। হ্যাঁ, স্কলারশিপ হলেও তো ভালোই, না হলে সমস্যা নেই। তবে তোমার সব কিছু ভাবতে হবে আবেগের বশে। বলিও না মা, এই অচেনা জায়গায় তোমার কেউ নেই। সেই প্রস্তুতি নিয়ে যাবে আর সব কিছু সম্পর্কে পুরোপুরি ধারণা নিয়ে যাবে। জি। নিহিলা কথাটা বলবে কি বলবে না ভাবল। জাপানে তো তার ফুপি আছে, সে ফুপতো বোন তাসফির সাথে মিলিয়ে সব করছে। তাসফির সব ব্যবস্থা করছে, সেও তারই সাথে পড়বে। কিন্তু কথাটা কিভাবে বলবে বুঝতেই পারছে না। সাফাত আজকে রুম থেকে বের হলো নিজেকে বেশ শান্ত করে। এ কয়দিন রুমেই সব চলছিল, তাদের নিচে আসা বারণ। সাফাত জানে তাকে বেশ কথা শুনতে হবে, তবে সে আজ বাবার পা ছেড়ে উঠবে না। রুম থেকে বের হতেই নিহিলার রুমের দিকে দৃষ্টি বোলালো। দরজা বন্ধ। সাফাতের কেন জানি বুকের ভেতরে মোচড় দিয়ে উঠল। মেয়েটিকে আজ 4 দিন যাবৎ চোখের দেখাও দেখতে পারিনি। নিচে নামতেই আমান শেখ পত্রিকা পড়ছিলেন। এমন সময় সাফাত সামনে গিয়ে ডাকতেই তিনি চোখ ফিরিয়ে আমেনা বেগমের দিকে তাকালেন। আমেনা, এই ছেলেকে আমার সামনে থেকে যেতে বলো। বাবা প্লিজ এমন। সাফাতের বাকি কথাটুকু বলতে না দিয়ে আমান শেখ সোফা ছেড়ে পত্রিকা ছুঁড়ে উঠে চলে যাওয়ার জন্য পা বাড়াতেই সাফাত এগিয়ে বাবার পা জড়িয়ে ধরে বসে পড়ল। বাবা তুমি যতক্ষণ না মাফ করবে আমি তোমার পা ছাড়বো না। একটা ভুল করে ফেলেছি, মাপ চাইছি আমি। সাফাতের কথা শুনে আমান শেখ পা ছাড়িয়ে নিতে চাইলেও পারল না। সাফাত আজ জোরে বাবার পা জড়িয়ে নিল। তোমার মনে হচ্ছে এটা ছোট ভুল? কয়েকদিন তো রুমের ভিতর বউকে নিয়ে তো ভালোই ছিলে, কি দরকার পড়েছে তোমার? বাবা তুমি যা বলবে তাই করব। তোমার এত কঠোরতা মেনে নিতে পারছি না। যা বলবো তাই। হ্যাঁ। তবে বেশ, আজ রাতেই তুমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। ওখানে ব্যবসাটা তুমি দেখবে। সাফাত যেন হাতের চাঁদ পাওয়ার মতো খুশি হলো। অবশেষে তার উদ্দেশ্য সফল হলো। সে তো এইসব মিলির কথা অনুসারে করছিল, না হয় বাবার পা কে ধরে শুধুমাত্র সম্পত্তির জন্য। কারণ সেদিনই বাবা বলে দিয়েছিল সাফাত এ ঘরে কিছুই পাবে না। সে কথার রেশ ধরে মিলি এতক্ষণ ধরে বুঝিয়েছিল এভাবে রোমে বসে থাকলে কাজের কাজ কিছুই হবে না, এতে ওরা আরও পরিবারের চোখে খারাপ হবে। সাফাত তৃপ্তির হাসি হাসল। সাফাত দ্রুত পায়ে রোমের উদ্দেশ্যে পা বাড়াতে নিতেই আমান শেখের ডাকে থেমে গেল। উপরে কই যাচ্ছ? আমি তো কাজ বুঝিয়ে দিইনি। মিলিকে কাপড় চোপড় গোছাতে বলতে যাচ্ছি, সবগুলো গোছাতে হবে। সাফাতের কথায় আমান শেখ হাসলেন, যেন তিনি ছেলে সব বুঝে ফেললেন। কিন্তু মিলি তো না, তুমি একাই যাবে। আর হ্যাঁ, অফিসের ফোনে সব করবে, এই কাজটা গুরুত্বপূর্ণ। দিনে একবার বাড়ি ফোন করবে, শুধু 5 মিনিট। আমি চাই না কারোর পাল্লায় পড়ে আমার কাজটা তুমি হেলাফেলা করে ফেলো। উপর থেকে মিলি এসব শুনতেই রেগে গেল। এই বৃদ্ধকে সে ভোলাভালা মনে করেছিল, কিন্তু তা তো না। সাফাত চলে গেলে সে কেন থাকবে এখানে? বেশ কিছু সময় পরে সাফাত রুমে এসে খাটে বসতেই মিলি এগিয়ে আসলো। তোমার বাবা কি বলেছে? কি হয়েছে? সব তো শুনতেই পেরেছো, আবার জিজ্ঞেস করছো কেন? শুনতে পেয়েছি মানে? সাফাত মিলির দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। মানে তুমি নিজের কাছ থেকে জিজ্ঞেস করো, আড়ালে দাঁড়িয়ে কথাগুলো তো শুনেছো। মিলি একটু নরম হলো। আমাকে না নিয়ে কেন যাবে? বাবা কি বলেছে শুনছো তো? এমনিতেও এই ঘটনাটা করে সবার চোখে অপরাধী হয়ে গেছি, এখন এই সুযোগটা হাতছাড়া করতে চাই না। হাতছাড়া করতে চাও না মানে? আমাকে না নিয়ে কোথাও যেতে পারবে না তুমি। সাফাত মিলির দিকে তাকালো। তুমি কি চাইছো বলো তো? তোমার কথাই বাবাকে রাজি করিয়ে ব্যবসাটা কোনো মতে নিজের হাতে নিলাম, এবার আবার তুমি বিপরীত বলছো। তখন তো ভেবেছিলাম
আমি শহরে গিয়ে আবারও ওখানে আলাদা করে সংসার করতে পারবো। আর এসব শোনা লাগবে না। ব্যবসাটা দিয়ে আমরা ভালোভাবেই চলবো, কিন্তু শুধু যে তোমাকে পাঠাবে সেটা তো ভাবিনি। মানে? মনে হচ্ছে আমি এখানে একা থাকতে পারবো না, তোমার পরিবার আমাকে সহ্যই হয় না। সহ্য হওয়ার মতো মনের মতো কোনো কাজ করেছো? আসার পর থেকে দ্বিতীয় দিনের ওই সকাল ছাড়া আর কয়েকদিন রুম থেকে বের হয়েছো? কারো মন পাওয়ার চেষ্টা করেছো? সাফাতের কথায় মিলি রেগে গেল। সে সাফাতের দিকে আঙুল তাক করে বলে উঠল, তুমি কিন্তু সীমা লঙ্ঘন করছো সাফাত। তোমার পরিবার আমাকে মূল্যায়ন করেছে। করবে কেন? যে কাজটা করেছি সেক্ষেত্রে বাড়িতে জায়গা পেয়েছি এই অনেক। এমন কিছু ভাবার মেয়েকে ওরা কেন যেচে পড়ে মূল্যায়ন করতে আসবে? সাফাত, তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো। সাফাত তাচ্ছিল হাসল। তুমি চেয়েছিলে আমি পরিবার থেকে আলাদা হয়ে যাই, তাই তো? সাফাতের কথায় মিলি আমতামতা করে বলে উঠল। না, সেটা কেন চাইবো? তুমি ভুল বুঝছো। মিলির কথায় সাফাত আর জবাব দিল না। সে কাপড় নিয়ে হনহনিয়ে ওয়াশরুমে চলে গেল। সে যেন বিয়ের আগে মিলি আর এই মিলির সাথে মেলাতেই পারছে না। মিলি নিজের পরিবার ছেড়ে এসেও কোনো মন খারাপ বা অনুশোচনা নেই। সাফাতের তখন ভালোবাসার উপরে আর কিছু মাথায় আসেনি বিধায় তার মনে হয়েছিল মিলি যেটা করছে ঠিক করছে। এমন পালিয়ে বিয়ে তবুও নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা না করে আলাদা সংসার পাতার ভাবনা নিয়ে এসেছে, তাও বিয়ের 4 দিনের মাথায়। এখনও সপ্তাহ বেরোয়নি। সাফাতের নিজেকে নিজের অসহায় লাগলো। নিহিলার সাথে অন্যায়টা না করলেও পারত। সে কি মানুষ চিনতে বড়সড় ভুল করে ফেলল? নিজের ভবিষ্যৎ নিজেই কি শেষ করলো? কি হবে পরবর্তীতে? এরই মধ্যেই 3 দিন কেটে গেল। নিহিলা রোম থেকে কোনো কাজ ছাড়া বের হয়নি। আজ বের হয়েছে, শুনেছে সাফাত ঢাকায় যাবে আজ। 1 মাস পরে ফিরে আসবে। সেদিন সে যদি কাজটা ভালোভাবে মনোযোগ দিয়ে করতে পারে তবে বড় বাবা তার প্রতি সিদ্ধান্ত নেবেন। নিহিলা রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখল সাফাত উপরে উঠছে। নিহিলা সাফাত ওঠা পর্যন্ত দাঁড়িয়ে রইল। সাফাতের দৃষ্টি আজ অনেক দিন পরে নিহিলার দিকে। নিহিলা দ্রুত পথে নেমে যেতে নিতেই সাফাত হাত ধরে ফেলল। নিহিলা হাতের দিকে একবার তাকিয়ে রাগী চোখে সাফাতকে শাসালো। হাত ছাড়ুন সাফাত ভাই। নিহিলার এমন ক্রোধপূর্ণ কথায় সাফাত সাথে সাথেই হাত ছেড়ে দিল। নিহিলাকে কেমন অগোছালো লাগছে, অথচ এই মেয়েটাই এ বাড়িতে ছোটবেলা থেকে গোছানো স্বভাবের। সবসময় বাড়ি মাতিয়ে রাখত, অথচ এই প্রথম বাড়িটা এত নির্জীব লাগছে। সাফাতের অপরাধ বোধ জেগে উঠল। তার জন্যই কি সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে? কেমন আছিস নিহু? ভালোই আছি। আমাকে কি ক্ষমা করা যায় না? আমার নাম মিহু নয়, মিহিলা। আর কিছু মনেও রাখিনি, ক্ষমার প্রশ্নই আসে না। বলে সে নিচে নেমে গেল। সাফাত ওখানে ঠায় দাঁড়িয়ে রইল। এই মেয়েটিকে দেখে তার এমন কেন লাগছে? মনে হচ্ছে সে হীরা চিনতে ভুল করে ফেলেছে। সে যদি এই দিন এমন হবে জানতো তবে কোনোদিনও মিলির রাখা ফাঁদে পা দিত না। তবে সে কি নিহিলার সাথে অন্যায়ের ফল পাচ্ছে? সাফাত বেরিয়ে যাওয়ার সময় মিলি তার নিজের মতো করে মোবাইল চালাচ্ছিল। একবার ফিরেও তাকালো না। মিলির এমন ভাব দেখে সাফাতও আর আদিক্ষেতা করে ডাকলো না। সে কাপড়ের ব্যাগ নিয়ে নিজের মতো করে রুম থেকে বেরিয়ে গেল। মিলি সাফাতের এমন অবজ্ঞা আচরণ দেখে রেগে গেল। সে বসা থেকে উঠে দাঁড়িয়ে খাটের মাঝে মোবাইলটা ছুঁড়ে মারল। সাফাত তাকে একবারও বলল না। সে ভেবেছিল যাওয়ার শেষ সময় মিলি এমন ব্যবহার পেয়ে সাফাত অনুশোচনায় ভুগে তার কাছে এসে মাপ চাইবে। মিলি যা বলবে সাফাত তাই করবে। তবুও মিলি যেন ক্ষমা করে দেয় সেটাই বলবে। তারপর মিলি ক্ষমার পরিবর্তে শর্ত দেবে যে এই কাজে যেভাবেই হোক মিলিকে যেন নিয়ে যায়। তারপর সাফাত আমান শেখের কাছে গিয়ে বাবার বিরুদ্ধে গিয়ে অনেক জোরাজুরি করে মিলিকে সহ নিয়ে যাবে। কিন্তু কিছুই হলো না। সাফাত উল্টো তার রাগও ভাঙানোর চেষ্টা করলো না। মিলির এখন নিজেকে নিজেরই বোকা মনে হচ্ছে। কেন সকালে রাগের মাথায় ওইসব বলে দিতে গেল? সকাল যদি ওভাবে এসব না বলতো তাহলে এখন পরিস্থিতিটা এমন হতো না। মিলির এখন কান্না পাচ্ছে। সে এখানে একা থাকবে কিভাবে? সাফাত বাবা মায়ের রুমে গিয়ে বাবাকে বলে বেরিয়ে পড়ল। নিহিলা ব্যালকনিতেই দাঁড়িয়েছিল। সাফাত নিচে গাড়ির পেছনে ব্যাগ ঢুকোতেই উপরে চোখ পড়তেই দেখল নিহিলা তাকিয়ে আছে। নীলা মূলত সাফাত বেরোবে সেই ভাবনা ভেবেই ব্যালকনিতে দাঁড়িয়েছিল। কিসের টানে দাঁড়িয়েছিল সে জানে না, কিন্তু তার মনে হলো একটিবার গিয়ে দেখি মানুষটাকে। এই মানুষটা আবার যখন ফিরবে তখন হয়তো নিহিলা বহু দূরে চলে যাবে, আর দেখা হবে না।
আজকে সাফাত ভাইয়ের স্মৃতির সাথে এটাই ওর শেষ দেখা। প্রতিবার সাফাত ভাই যখনই বাইরে এভাবে ব্যবসার জন্য যেত, ততবারই নিহিলা মেন দরজা অবধি এগিয়ে দিয়ে দৌড়ে রোমে সেভাবে ব্যালকনিতেই বিদায় জানাতো। আজও তার ইচ্ছে হলো, কিন্তু সব ইচ্ছে কি আর পূরণ হয়? সাফাত নিহিলার দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো, অথচ এখন তার স্ত্রী ওভাবে তাকে বিদায় দেওয়ার কথা ছিল, কিন্তু সে করলো না তা। অথচ সাফাত যাকে অবজ্ঞা করেছে সেই দাঁড়িয়ে আছে। সাফাতের অন্যবারের কথাগুলো মনে পড়ে গেল। প্রতিবার এভাবে নিহিলা ব্যালকনিতে দাঁড়িয়ে হাসি মুখ করে বলতো, নিজের খেয়াল রাখবেন সাফাত ভাই, আমার জন্য আসার সময় কিছু নিয়ে আসবেন, খালি হাতে ঢুকতে দেবো না। এতদিন অপেক্ষার ফল হিসেবে নিশ্চয়ই কোনো উপহার আনবেন, খাবার ঠিক মতো খাবেন। সাফাত হাসলো। এখন এসব অতীত, মেয়েটা আর এভাবে কোনোদিনও বলবে না। কেন নিজের দোষে এমন রত্নকে হারিয়ে ফেললো? অথচ এই বিয়ে দিয়েই তার চেয়ে মুক্তি পেতে চেয়েছিল সাফাত। তবে বিয়ে করেও কেন শান্তি পাচ্ছে না? কেন মেয়েটার মায়া ভুলতে পারছে না সে? সাফাত নিজের ভাবনা দেখে তাচ্ছিল্য হাসলো। সে ভাবনা থেকে বেরিয়ে উপরে আবারও তাকাতেই দেখলো নিহিলা নেই। সে রুমের ভিতরে চলে গিয়েছে। সাফাতের খারাপ লাগলো। এই প্রথম মেয়েটি এত চুপ ছিল। এমনভাবে তো নিহিলাকে মানায় না। মন থেকে একটা চিৎকার ভেসে এলো, যেন সাফাতকে বলছে, এই সব কিছুর জন্যই তুই দায়ী সাফাত। একটা হাসি খুশি চঞ্চল মেয়েকে কেমন নির্জীব বানিয়ে দিয়েছিস। এর ফল উপরওয়ালা তোরে দেবে। কথাটা ভাবনাতে আসতেই তার নিজেকে নিজে আফসোসে ঘিরে ধরল। নিজের প্রতি ঘৃণা জন্মাতে শুরু করলো। এতটা খারাপ কিভাবে হলো সে? সাফাত গাড়ি ছেড়ে দিতেই নিহিলা রুম থেকে বেরিয়ে এলো। সাফাতের গাড়িটা যতক্ষণ মিলিয়ে যায়নি ততক্ষণ তাকিয়েই রইল। আগেরবারের কথাটা বারবার মনে পড়ছে। কেন এমন হলো? কেন এমন লাগছে তার? জীবনের একটা পর্যায়ে এসে ভালোভাবে উপলব্ধি করা যায় কারো উপর অতিরিক্ত আশা রাখা উচিত না। যে মানুষটা যত বেশি আশা রাখে সে মানুষটা তত বেশি কষ্ট পায়। বেশিরভাগ মানুষ সব থেকে বেশি আশাহত হয় তার প্রিয় মানুষটার কাছ থেকে, কারণ সবাই প্রিয় মানুষটার উপরই বেশি আশা রাখে। মনে মনে তারা যা ভাবে তার বিপরীতটাই পেয়ে থাকে, এতে কষ্ট বেশি পায়। প্রিয় মানুষটার উপর আশা রাখা দোষের কিছু না। আশা রাখা স্বাভাবিক, কিন্তু অতিরিক্ত আশা রাখা দোষের। যেমনটা নিহিলার বেলায় হয়েছে। সে সাফাতের উপর অতিরিক্ত আশা রেখে ফেলেছিল, যার ফলে বিপরীতটাই হয়ে কষ্ট পাচ্ছে। সূর্যের তীক্ষ্ণ রশ্মি চোখে পড়তেই নিহিলা চোখ মুখ কুঁচকে নিল। বিরক্তি দিয়ে মুখ কুঁচকে কপাল কুঁচকে তাকাতেই দেখল কেউ একজন জানালার পর্দা সরিয়ে দিয়েছে। নিহিলা রিহিকে ভেবে বিরক্তিসূচক চেহারা করে বলল, রিহির বাচ্চা, পর্দা লাগা। নিহিলা রিহি ভেবে বিরক্তিসূচক চেহারা করে ফেলল। বলে সে পাশ ফিরে লেফটেনে আবারও চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। ঘুম আসবে না জিনো, আমরা ঘুমানোর ভান ধরি কেন? মায়ের কথা শুনে নিহিলা চোখ মুখ খিচে উঠে বসল। সে এতক্ষণ ভেবেছিল রিহি তার সাথে মজা করছে, তাই রেগে কথাটা বলেছিল। তাহলে ভাঙলে কেন মা? রেহেনা বেগম মেয়ের কথা শুনে মেয়ের কাছে গিয়ে কপালে হাত ছোঁয়ালেন। কি হয়েছে মা? সেটা তো তুই বলতে পারবি। তুই তো এত বেলা অবধি কোনোদিন উঠিসনি। এখনো কিসের বেলা? বলতে বলতে নিহিলা ঘড়ির দিকে চোখ পড়তেই নিজেও বোকা বনে গেল। এত বেলা অবধি ঘুমালাম? রাতে ঘুমাসনি তাই না? রেহনা বেগম মেয়ের কাছে এগিয়ে এলেন। নিহিলা মায়ের কথায় তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে কাপড় নেওয়ার জন্য ছুটল। রেহনা বেগম মেয়েকে আর ঘাটালেন না। তিনি জানেন মেয়ে তার কথা ঘুরোচ্ছে, কিন্তু এই কথাটা লম্বা করতে তারও ইচ্ছে হলো না, তাই আর কিছু জিজ্ঞেস করলেন না। তার মাঝে মাঝে খারাপ লাগে, ঘরটা খালি খালি লাগে নিহিলার জন্য। আর কি মেয়ে কি হয়ে গিয়েছে সেটা ভেবেই খারাপ লাগাটা কাজ করে। তার মেয়ের দিকে ধ্যান দেওয়া উচিত ছিল। নিজেকে ব্যর্থ মা হিসেবে মনে হচ্ছে। আফসোস বোধে ঘিরে ধরেছে। আগে যদি মেয়ের খবরাখবর নিত তবে আজ পরিস্থিতিটা এত বাজে হতো না। সময় চলে যায় নিজস্ব গতিতে। সেটাই হোক যেটাই হোক না কেন, সময় কারো জন্য থেমে থাকে না, নিজের মতোই বহমান। নিহিলার যাওয়ার সব কিছুই ঠিকঠাক। দেখতে দেখতে যাওয়ার সময়টাও ঘনিয়ে এসেছে। এই তো আজকে রাতটাই তার শেষ রাত। শেষ রাত বলতে আজকে সাফাত ভাইয়ের সব কিছুর শেষ। বোধহয় পরের বার যখন আসবে তখন এই স্মৃতিটা নিয়ে নিজের ওপরেই হাসাহাসি করবে নিহিলা। দিনগুলো খুব তাড়াতাড়ি যেন চলে গিয়েছে। সাফাতের অনুপস্থিতিতে নিহিলা যাওয়ার আগের দিনগুলো নিজের বাড়িতেই ভালোভাবে কাটাতে পারল, কিন্তু আসলে কি ভালোভাবে কাটিয়েছে? রাত হলেই সব তিক্ত স্মৃতিই হানা দেয়। সে এই কদিন ঘুমটাও পরিপূর্ণ হয়নি।
যে নিহিলা সকাল হতে ঘুম থেকে জেগে উঠত, সেই নিহিলা এখন বেলা পর্যন্ত শুয়ে থাকে। গোছানো স্বভাবটা যেন হুট করে পাল্টে গিয়েছে, সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে। রাত হলেই রোমের স্মৃতি থেকে বেরোতে ব্যালকনিতে গেলে আরও বেশি কান্না পায়। গভীর রাত নেমে এসেছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নিহিলার চোখে আজ ঘুম নেই। এতদিন রাতের শেষ ভাগে হলেও ঘুমিয়েছিল, কিন্তু আজকেরটা ভিন্ন। এতদিন রাতের শেষ ভাগে হলেও ঘুমিয়েছিল, কিন্তু আজকে রাত পেরিয়ে যেতেও ঘুম যেন চোখে ধরা দিচ্ছে না। চোখের পানি বাদ মানছে না। কেন এত চোখের পানি আসছে সে বুঝছে না। সে তো কিছু মনে করছে না, তবে কেন এত খারাপ লাগছে? নিহিলা আর চোখের পানি মুছল না। সে আজ কাঁদবে, খুব করে কাঁদবে। ব্যালকনিতে গিয়ে প্রিয় দোলনাতে হালান দিয়ে বসে আছে। আস্তে আস্তে ভোর হতে শুরু করেছে, কিন্তু নিহিলার হেলদোল নেই। চোখের পানি শুকিয়ে গিয়েছে বোধহয়, চোখও ক্লান্ত। নিহিলা হাসল। আজকে শেষ। সাফাত ভাইয়ের স্মৃতি এখানে আজকে শেষবারের মতো মনে হলো। নিহিলা দূরের ওই হালকা আলোর আকাশটার দিকে দৃষ্টি দিল। এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কারণে দৃষ্টি ঝাপসা হয়ে আসছে, তবুও সে চোখ সরালো না। সে আপন মনেই বিড়বিড় করে উঠল,